সিক্স সেমিস্টার জি সোশিওলজি যাদের রয়েছে সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এর আগে বেশ কয়েকটা আমি ভিডিও লেকচার আপলোড করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে কলেজের। তো সেখানে তোমরা প্রত্যেকেই আশা করছি ফলো করছো, এবং আজকে আমি পুনরায় পশ্চিমীকরণ বা ওয়েস্টার্নাইজেশন তোমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রত্যেকেই এই ভিডিও লেকচারটি শুনবে এবং আশা রাখছি যে প্রত্যেকেই উপকৃত হবে। ওয়েস্টার্নাইজেশন, যার বাংলার প্রতিশব্দ রূপ হচ্ছে পশ্চিমীকরণ। এই পশ্চিমীকরণ বুঝতেই বলতেই শব্দটির মধ্যে দিয়ে আমরা বুঝি পশ্চিম দুনিয়ার অর্থাৎ পশ্চিমী দেশগুলির ভাবধারা। পশ্চিমী দেশ বা পশ্চিমীকরণ মানে পশ্চিমী দেশের থেকে কিছু অ্যাডপ্ট করা বা গ্রহণ করা। তো সেখানে এই পশ্চিমীকরণ যে শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন আমি বলেছিলাম এর আগে, বলতো সেটা হচ্ছে এম.এন. শ্রীনিবাস। এম.এন. শ্রীনিবাস মনে করেন যে ব্রিটিশ শাসনকালে ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে ঘটেছে। অর্থাৎ যখন ব্রিটিশরা ভারতবর্ষে রাজত্ব করেছিল, অর্থাৎ 200 বছর শাসন করেছিল ভারতবর্ষকে, তখনই আমাদের এই ভারতীয় সমাজ এবং ভারতীয় সংস্কৃতিতে পরিবর্তন ঘটেছে অনেকটাই। অর্থাৎ পশ্চিমী ভাবধারা গ্রহণ করে ফেলেছে অনেকেই। পশ্চিমী সংস্কৃতি ও সভ্যতার বিভিন্ন সংস্কৃতিগুলি ভারতীয় সমাজ ভারতীয় সমাজ ব্যবস্থায় বসবাসরত ব্যক্তিবর্গ গ্রহণ করেছিল। প্রযুক্তি ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং ভাবাদর্শ ও মূল্যবোধের ক্ষেত্রে সূচিত এই পরিবর্তনই পশ্চিমীকরণ। অর্থাৎ ভারতীয় সমাজে কি ঘটেছিল, প্রযুক্তির ক্ষেত্রে, ভাবাদর্শ এবং মূল্যবোধের ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই ওয়েস্টার্নাইজেশন বা পশ্চিমীকরণ ভাবধারা দেখা দিয়েছিল। পশ্চিমীকরণের ফলে ভারতে প্রাতিষ্ঠানিক ও সামাজিক সংস্কারও ঘটেছিল। তবে শ্রীনিবাস মনে করেন পশ্চিমীকরণের ফলে সংস্কৃতায়নের ধারা স্মৃত হয়ে পড়েনি। যেমন রেলপথ, টেলিগ্রাফ, খবরের কাগজ ইত্যাদির প্রচলন হলেও ধর্মীয় অনুষ্ঠান, পুণ্যস্থানে ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটেনি। পশ্চিমীকরণ প্রক্রিয়াটির কতগুলি বৈশিষ্ট্য আমরা উল্লেখযোগ্যভাবে দেখতে পারি। এগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো মানবতাবাদ। মানবতাবাদ হচ্ছে পশ্চিমীকরণের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য। মানবতাবাদ মূল্যবোধটির অন্তর্গত অন্য দুটি মূল্যবোধ হল সাম্য দর্শনবাদ ও ধর্ম নিরপেক্ষতাবাদ। মানবতাবাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে 19 শতকের প্রথম ভাগে ভারতে বহু সমাজ সংস্কার হয়। হিন্দু ও ইসলাম ব্যবহারশাস্ত্রের অনেক ধরনের অসঙ্গতি ব্রিটিশের উপস্থাপিত দেওয়ানি আইন, শাস্তিমূলক আইন ও প্রণালীবদ্ধ আইনের ফলে মুছে যায়। যেমন হিন্দু আইনে শাস্তি প্রদান ব্যবস্থা ছিল জাতিভিত্তিক, মানে বিভিন্ন জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টি ভাগ রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা শাস্তি প্রদানের ব্যবস্থা ছিল। ব্রিটিশের উপস্থাপিত বিচার বিভাগীয় ব্যবস্থা প্রথম সাম্য প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে মানবতাবাদ গড়ে ওঠে প্রশাসনিক স্তরে খরা, মহামারীর মতন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগের মোকাবিলা করার জন্য এবং স্কুল, হাসপাতাল বা অনাথাশ্রম স্থাপনের মধ্য দিয়ে। এক্ষেত্রে খ্রিস্টীয় ধর্মপ্রাণ মিশনারিদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্রিটিশের হাত ধরে এই ধরনের পশ্চিমী প্রভাব হিন্দুদের প্রাতিষ্ঠানিক ও ভাবাদর্শনের ক্ষেত্রে বহু পরিবর্তন নিয়ে আসে। এম.এন. শ্রীনিবাস পশ্চিমীকরণ ধারণার সঙ্গে আধুনিকীকরণ বা মডার্নাইজেশন শব্দটির তুলনা করেছেন। আধুনিকীকরণের সঙ্গেও নগরায়ন ও শিক্ষার প্রসার গভীরভাবে সংযুক্ত বলে তিনি মনে করেন। তাছাড়া আধুনিকীকরণ বলতে বোঝায় সামাজিক সচলতাও।
যে কোনো সচলতাধর্মী মানুষই বা যে কোনো সচলতাধর্মী সমাজই যুক্তি নির্ভর হয়। আধুনিক সমাজ লক্ষ্যকেন্দ্রিক ও যুক্তি নির্ভর। কিন্তু এম এন শ্রীনিবাস মনে করেন সামাজিক ক্রিয়ার লক্ষ্য কখনই যুক্তি নির্ভর হতে পারে না, বরং তার উপায়গুলি যুক্তি নির্ভর হতে পারে। মানে শ্রীনিবাস মনে করেছিলেন যে সামাজিক ক্রিয়ার লক্ষ্য কখনই যুক্তি নির্ভর হতে পারে না। যুক্তি নির্ভর কোনগুলো হয়, সেগুলো হচ্ছে তার উপায়গুলি। এ কারণে আধুনিকীকরণের তুলনায় শ্রীনিবাস পশ্চিমীকরণ ধারণাটিকে বেশি পছন্দ করেন। কিন্তু পশ্চিমীকরণ ধারণাটির ব্যবহার সংক্রান্ত সমস্যা সম্বন্ধে তিনি সচেতন ছিলেন। ভারতের পাশ্চাত্যের প্রতি বিরূপ ভাবাপন্ন ব্যক্তিরা তার প্রতি রাজনৈতিক ও সাংস্কৃতিক বিদ্বেষ পোষণ করতেন। তাছাড়া পশ্চিমী সংস্কৃতির ধারা অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর পশ্চিম ইউরোপ থেকেই উৎসারিত হয়েছে এমন নয়। এমনকি পশ্চিমী প্রযুক্তির ক্ষেত্রে বহু বিষয়ই দেখা যায় যে পারদর্শিতার প্রকৃত জন্ম প্রাচীনকালে প্রাচ্যেই ঘটেছে। যদিও পশ্চিমীকরণের মধ্যে এমন অনেক উপাদান আছে যা সব পশ্চিমী দেশেই দেখা যায়, তবু ইউরোপীয় দেশগুলিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশে ওই সাধারণ উপাদানগুলির মধ্যেও কিন্তু বৈচিত্র্য দেখা যায়। ভারতে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে পশ্চিমীকরণের ব্রিটিশ মডেলটি সবচেয়ে গ্রহণযোগ্য বলে এম এন শ্রীনিবাস মনে করেছিলেন। শ্রীনিবাসের কাছে পশ্চিমীকরণ এ কারণে একটি বহুমাত্রিক ও জটিল ধারণা। পশ্চিমী প্রযুক্তির থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের পরীক্ষণযোগ্য পদ্ধতি এবং আধুনিক ইতিহাস লিখন পর্যন্ত তার ব্যাপ্তি। এই বিশেষ প্রক্রিয়াকে এই বিভিন্ন মাত্রা এক একভাবে নানা মিশ্রিত রূপে প্রভাবিত করে, আবার কখনো একে অপরের বিরোধী হয়ে ওঠে। যেমন শ্রীনিবাস দেখিয়েছেন, সনাতন ভারতের মাটিতে বসে খাদ্য গ্রহণের রীতি ছিল। কোনো ধরনের পাতার উপর বা কোনো বাসনের উপর খাদ্য সাজিয়ে দেওয়া হতো। ব্রাহ্মণদের মধ্যে বিশেষত খাদ্য গ্রহণ একটি ধর্মীয় কাজ হিসেবে গণ্য হতো। বর্তমানে বড় বড় শহরে শ্রীনিবাস দেখিয়েছেন যে শিক্ষিত ও পশ্চিমী ভাবাপন্ন গোষ্ঠীগুলি টেবিলে খাদ্য গ্রহণে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এক্ষেত্রে পশ্চিমী প্রযুক্তির ব্যবহার, টেবিল, চেয়ার, কাঁটা চামচ ইত্যাদি শুধুমাত্র খাদ্য গ্রহণের রীতি নয়, ধর্মনিরপেক্ষতার মতো এক পশ্চিমী মূল্যবোধের জন্ম দিয়েছেন। সনাতন ভারতে খাদ্য গ্রহণের পর শুদ্ধাশুদ্ধির যে রীতি ছিল, আধুনিক ভারতে টেবিল চেয়ারে খাদ্য গ্রহণ পরবর্তী সময় এই রীতিগুলি বিলোপ ঘটেছে। এমনকি কোনটি খাদ্য আর কোনটি নয় এই বিচারেও পরিবর্তন চলে এসেছে। খাদ্য গ্রহণের সময় থেকে শুরু করে খাদ্য প্রণালী ও খাদ্য কি, এই সবই পশ্চিমী প্রযুক্তির প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। এর ফলে খাদ্যের প্রতি একটি অন্য ধরনের মানসিকতা গড়ে উঠেছে এবং স্বাস্থ্য ও সক্ষমতা সম্পর্কে ভাবনাতেও পরিবর্তন এসেছে। কিন্তু এর অর্থ এই নয় যে পশ্চিমী প্রযুক্তির ব্যবহার সব ক্ষেত্রে মানুষের মধ্যে যুক্তিশীল ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পেরেছে। যেমন শ্রীনিবাস দেখিয়েছেন, রামপুরায় ব্যাঙ্গালোর থেকে আসা তামিলভাষী চালক ট্রাক্টর চালাতে পারেন, কিন্তু ট্রাক্টর খারাপ হয়ে গেলে তা সারাতে পারেন না। শুধু তাই নয়, তার সনাতনী ধ্যান ধারণা, ভাবনা, এমনকি কালো জাদুর অভ্যাসও ছাড়তে তিনি পারেননি। শ্রীনিবাস দেখিয়েছেন, পশ্চিমীকরণ প্রক্রিয়াটি সরাসরিভাবে শুরু না হলেও ধীরে ধীরে প্রক্রিয়াটি দানা বাঁধে 1947-এ ভারত স্বাধীনতা লাভের কিছুকাল আগে থেকে। ভারতে পশ্চিমীকরণের সর্বপ্রথম পদক্ষেপ হল ফ্র্যাঙ্ক ব্রিটানিকার প্রতিষ্ঠা, যার ফলে পরবর্তীকালে ভারতে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটে যায়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে প্রথা ও রীতিনীতির বাধা সরে যাওয়ায় দেশের অর্থনৈতিক সুসংবদ্ধ হয়ে একটি অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়। আর 1869-এ সুয়েজ খাল নির্মাণ হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি যে 1869 সালের সুয়েজ খাল নির্মিত হওয়ায় ব্রিটেন যে শুধুমাত্র ভারতের উপর আধিপত্য বিস্তার করতে পেরেছিল তাই নয়, ভারতীয় অর্থনীতির সঙ্গে ব্রিটিশ অর্থনৈতিক ব্যবস্থার যোগাযোগও ঘটেছিল। তার ফলে ভারতে তুলো, পাট, তামাক, চা ও কফির উৎপাদন বৃদ্ধি পায়
এবং ভারতে এইসব ক্ষেত্রে ব্রিটিশদের ব্যবসা বিস্তারের সুযোগও বেড়ে যায়। ফলে আসাম, বাংলার পাহাড়ি এলাকা বা পাহাড়ি অঞ্চল, ভারতের পশ্চিম পাড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং মাদ্রাজ এই ব্যবসা বড় আকার ধারণ করে। 1840 সালে ভারতে চা ব্যবসা বৃহৎ আকার নেয় এবং 1843-এ শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে দাসপ্রথার অবসান ঘটে। সুতরাং শ্রীনিবাস দেখান যে ভারতে অর্থনৈতিক ও প্রশাসনিক সমন্বয় গড়ে ওঠায়, যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাওয়ার এবং কৃষি উন্নয়নে ত্বরান্বিত হওয়ার শুধুমাত্র প্রবল শ্রেণীর সচলতা বৃদ্ধি ঘটেনি, গ্রামীণ দরিদ্র মানুষের সচলতা বৃদ্ধি প্রাপ্ত হয় এবং এর ফলেই ভারতব্যাপী পশ্চিমীকরণের ভিত্তি গড়ে ওঠে। একথা বলাই বাহুল্য যে শ্রীনিবাস স্বীকার করে নেন গ্রামের তুলনায় শহরের মানুষ পশ্চিমীকরণের দ্বারা বেশি প্রভাবিত হন। বিশেষত স্বাধীনতা পূর্বকালে বোম্বের পার্সিরা নগর ভিত্তিক জীবনের সুযোগ গ্রহণের সবচেয়ে তৎপর ভূমিকা নেয় এবং সরকারি চাকরি, শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয়। তুলনায় সুরাটে অবস্থিত পার্সিরা অর্থনৈতিক ও শিক্ষাগত দিক থেকে এদের থেকে পিছিয়ে ছিলেন। তুলনায় মারাঠি ব্রাহ্মণরা এই সময় প্রভূত উন্নতি করেন। শুধুমাত্র যে তারা নতুন পেশাতে অবতীর্ণ হন তা নয়, তারা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে থাকেন। ফলে ভারতীয় সমাজে সনাতনী প্রভাব সমাজেও পরিবর্তন আসে এবং পুরাতন ও নতুন পেশার মধ্যে একটি ধারাবাহিকতা গড়ে ওঠে। প্রবর সমাজ তাদের আধিপত্যের বিস্তার নতুন করে ওঠা ক্ষেত্রগুলিতে ব্যবহার করতে শুরু করলে শ্রীনিবাস দেখান ভারতে অনগ্রসর শ্রেণী আন্দোলন দানা বাঁধতে থাকে। সেক্ষেত্রে নিম্ন শ্রেণীভুক্ত মানুষও নতুন সুযোগের ব্যবহারে উৎসাহ প্রকাশ করে থাকেন। এর থেকে ভারতের নতুন সাম্যবাদী সমাজের হাওয়া বইতে থাকে। অর্থাৎ এখানে এই ওয়েস্টার্নাইজেশনের ক্ষেত্রে বা পশ্চিমীকরণের ক্ষেত্রে ভারতবর্ষের যেটা বংশ পরম্পরায় চলে এসেছিল এবং বহুকাল ধরে যেটা চলছিল, যে জাতভিত্তিক বিভিন্ন পেশার একটা প্রচলন, সেটা কিন্তু পশ্চিমীকরণের প্রভাবে সেটা আস্তে আস্তে বিলোপ করতে থাকে। অর্থাৎ এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি শ্রেণীর মধ্যে যে কর্মের বিভাগ ছিল সেটা কিন্তু পশ্চিমীকরণের প্রভাবে সেটা অনেকটা বিলোপ দেখা দেয়। শ্রীনিবাস একথাও স্বীকার করে নেন যে নতুন প্রবল সমাজেও নতুন ধরনের দ্বিধা ও দ্বন্দ্বের জন্ম হয়। ফলে সতী প্রথা, মানুষকে দেবতার কাছে উৎসর্গ করা, কন্যা ভ্রূণ হত্যা, দাসত্ব, অস্পৃশ্যতা, ধর্মীয় ক্ষেত্রে বেশ্যাবৃত্তি, শিশু বিবাহ, পণ প্রথা প্রভৃতির উপর বিদ্বেষ সৃষ্টি হয় এবং এই ধরনের প্রথা ও রীতিনীতির অবসান ঘটানোর জন্য এরা সচেষ্ট হন। অন্যদিকে অষ্টাদশ শতকের শেষ ভাগে সংস্কৃত সাহিত্য থেকে ইংরেজি ও জার্মান ভাষায় অনুবাদ শুরু হয় এবং বিদেশি পশ্চিমী লেখকের লেখনীয় ভারতীয় দৃষ্টিভঙ্গির পুনর্বিন্যাসে সাহায্য করতে থাকে। এর ফলে ভারতীয় প্রবর সমাজ নিজেদের দেশের সভ্যতার প্রতি সশস্ত্র হয়ে ওঠেন ও পশ্চিমী আধিপত্যের বিস্তারে সোচ্চার হতে শুরু করেন। এই বিষয়টি ভারতীয় প্রবরদের মধ্যে এক ধরনের শক্তি সঞ্চয় করে, যার থেকে পরবর্তীতে জাতীয় চেতনা গড়ে উঠতে দেখা যায় বা গড়ে ওঠে। এম এস শ্রীনিবাসের মতে ভারতে পশ্চিমীকরণ ভারতীয়দের মধ্যে সনাতনী সমাজ পরিবর্তনের একটি ইচ্ছা ও শক্তিকে জাগ্রত করতে সাহায্য করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতার প্রাপ্তিতে তা ক্রমশ স্মৃত হয়ে আসে। ধর্ম, জাতি, ভাষা, অঞ্চল ব্যতিরেকে সমাজের সব স্তরে জাতীয়তাবাদ ও জাতি সম্বন্ধে চেতনা প্রসার কখনই পশ্চিমীকরণের প্রভাব ছাড়া সম্ভব হতো না। সাম্যের জন্য লড়াই, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা, সম্প্রদায়গত ভিত্তিক বা সম্প্রদায় ভিত্তিক চেতনা থেকে মুক্তি এবং সংগ্রামের মধ্য দিয়ে সনাতনী সমাজ ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা, এসবই সম্ভব হয়ে উঠেছে পশ্চিমী প্রভাবে। যোগেন্দ্র সিং মনে করেন শ্রীনিবাস যেভাবে পশ্চিমীকরণের সঙ্গে ব্রিটিশ প্রভাবকে এক পর্যায়ের প্রভাব হিসেবে তুলে ধরেছেন তাতে এই ব্যাখ্যা সীমিত হয়ে পড়েছেন। তিনি মনে করেন স্বাধীনতার পরবর্তীকালে আধুনিকীকরণের রুশ ও মার্কিন আদর্শ ভারতে যথেষ্ট গ্রহণযোগ্য ছিল, ফলে তার কাছে পশ্চিমীকরণ ধারণাটি মূল্যবান নিরপেক্ষ নয়, সুতরাং তা বর্জনযোগ্য এবং তার পরিবর্তে আধুনিকীকরণ ধারণাটি আরও সুস্পষ্টভাবে ভারতীয় সমাজে ব্রিটিশ ছাড়াও অন্যান্য পশ্চিমী প্রভাবকে স্পষ্টভাবে নির্দেশ করতে পারে।
তার যুক্তিটি স্বতন্ত্র, কিন্তু এই প্রেক্ষিত থেকে দেখলেও শ্রীনিবাসের কৃতিত্ব কোনো অংশে কম নয়। শ্রীনিবাসের যুক্তির প্রেক্ষিত থেকে দেখলে তার বক্তব্য স্বতন্ত্রই মনে হবে। সুতরাং যোগেন্দ্র সিংহের ভাবনা শ্রীনিবাসের পশ্চিমীকরণ ধারণাটির সমালোচনা হলেও তার বক্তব্য তাতে কোনো ক্রমেই অসিদ্ধ হয় না। এ ছিল তোমাদের পশ্চিমীকরণ কি এবং পশ্চিমীকরণের ভাবধারা বা পশ্চিমীকরণের আলোচনার বিষয়বস্তু। তোমরা প্রত্যেকেই ভিডিও লেকচারটি শুনবে এবং আশা করি প্রত্যেকে উপকৃত হবে। নেক্সট ভিডিও লেকচারটি আমি পরবর্তীতে আপলোড করে দেব।